সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুণ অনুষ্ঠান। কল্পতরু আজকের দিনটা কিন্তু সত্যি আমাদের কাছে কল্পতরু, কারণ যে মানুষটিকে আপনারা প্রত্যেক রবিবার দিন টিভির পর্দার সামনে দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই মানুষটি যদি একটু আগের দিকে চলে আসে তাহলে কেমন হয় বলুন তো? সত্যিই তো কল্পতরু, কারণ এটা হচ্ছে আমাদের কাছে উপরি পাওনা। কারণ যখনই এই মানুষটি লাইভে আসছেন তখনই আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারছি দাদার কাছ থেকে, কারণ এই মানুষটি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। যে মানুষটির কথা সত্যি সত্যি কিন্তু ফলে যাচ্ছে। যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু শ্রী সুব্রত চক্রবর্তী। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পিছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং চ্যানেলের কর্তৃপক্ষ শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনে রয়েছে ত্রিপর্ণাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক আমরা কিন্তু একদমই তাই দাদা, যে আমরা কিন্তু তোমার অনুমতি নিয়ে প্রোগ্রাম শুরুর আগেই কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন দাদা যখনই আসেন তখন কিন্তু আমাদের কাছে একটা কল্পতরু, একটা উৎসব, কারণ দাদা আমাদের মনের ইচ্ছে পূরণ করেন। কেমন হয় বলুন তো, যদি মনের ইচ্ছেগুলো কোনো মানুষ একদম বৈজ্ঞানিক সম্মত ভাবেই আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, এবং সেটাই হচ্ছে শ্রী সুব্রত চক্রবর্তী। আজকেও কিন্তু তার অন্যথা হবে না, কারণ আজকেও কিন্তু আমরা যে অনুষ্ঠানটি করতে চলেছি সেটা হচ্ছে একদম অনুরোধের অনুষ্ঠান। আর যারা এই অনুরোধটা করেছেন তারা হচ্ছেন কিশোর রঞ্জন দেব ঘাটাল থেকে, আকাশ দত্ত পূর্ব বর্ধমান থেকে, শৈলেন কর্মকার রানাঘাট থেকে, দিব্যেন্দু মাইতি পাঁশকুড়া থেকে, প্রতিভা ব্যানার্জি বেহালা থেকে। সকলকে অনেক স্বাগত, কারণ সত্যি সত্যি আজকে কিন্তু আমাদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আজকে এমন একটা বিষয় আপনারা জানতে চাইছেন যেই বিষয়টা কিন্তু সত্যি সত্যি আমার আপনার জীবনের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, বিবাহ। এটা কিন্তু সত্যি সত্যি একটা অত্যন্ত একটা জটিল আর একটা কঠিন একটা সিদ্ধান্ত, যার সম্বন্ধে কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের আগামী পরবর্তী জীবনটা কেমন যাবে, কিংবা আগামী জীবনে আপনার এই বিবাহ কতটা সুফল আনবে আপনার জীবনে, কতটা আপনি উন্নতির শিখরে যাবেন। এই সবকিছুই কিন্তু যে মানুষটি একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। তো চলুন আজকের এই অনুষ্ঠানে কিন্তু আরো একবার আমরা দাদার কাছ থেকে সমস্ত বিষয়গুলি জেনে নেব। দাদা, একদম দেখুন, বিবাহ নিয়ে যারা জানতে চেয়েছেন তাদের নামগুলো অলরেডি ঘোষণা করেছে ত্রিপর্ণা। তো সেক্ষেত্রে প্রথমে বলে দিই যে বিবাহ ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা অনেকে এখানে উল্লেখ করেছেন। তো প্রত্যেকের সমস্যাকে আমি ছোট ছোট করে একটুখানি বলে দিই। প্রথমেই যে আমি আলোচনাটায় আসবো সেটা হচ্ছে বিবাহ ক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছে, অর্থাৎ বিবাহ হচ্ছে না কিছুতে। এই যে বিয়ে হচ্ছে না, আমরা অনেক সময় দেখি কি যে কেন বিয়ে হচ্ছে না, আমরা হয়তো ভালো পাত্র খুঁজছি বা ভালো পাত্রী খুঁজছি, অনেক সময় কিন্তু বিয়ে সঠিক মতো হচ্ছে না, বা আমরা সঠিক পাত্র পাচ্ছি না বা পাত্রী পাচ্ছি না। তার জন্য আমাদের একটা নানা রকম জ্যোতিষীর কাছে ছুটে যাই যে কিছু প্রতিকার প্রতিবিধান করে দিন, আমার সন্তানের বা আমার কন্যার বিবাহ হচ্ছে না, অনেকটা বয়স হয়ে গেল। এই যে বিবাহ হচ্ছে না বা অনেক ধরনের সম্বন্ধ আসছে, সম্বন্ধ এসে নষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেক ক্ষেত্রে মানে আমরা অনেক সময় জ্যোতিষীর কাছে যাই, কিন্তু অনেক সময় আমরা প্রথমে যেটা বলে থাকি যে মেয়েটির বা ছেলেটির কোনো মাঙ্গলিক যোগ রয়েছে কিনা, কোনো কালসর্প যোগ রয়েছে কিনা। আমরা সাধারণত প্রাথমিকগতভাবে জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষীরা সাধারণত এই জিনিসগুলোকে আগে প্রথমেই দেখে। তো আমরা দেখুন এইগুলো তো কমন হয়ে গেছে, মানে একজন জাতক জাতিকার মাঙ্গলিক আছে মানেই তার বিয়ে লেট হচ্ছে, কালসর্প যোগ আছে বলেই তার বিয়ে লেট হচ্ছে, অথবা অনেকের ক্ষেত্রে 7.5 চলছে, কেন্দ্র চলছে, অর্থাৎ কোনো একটা অশুভ যোগ আপনাকে দেখাতে হবে। এবার এই যোগটা আছে বলেই যে তার বিয়ে হচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভাবে হচ্ছে অযৌক্তিক, এবং তার কোনো কিন্তু অনেক সময় যুক্তি নেই। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মাঙ্গলিক আছে বলে বিয়ে লেট হচ্ছে, এরকম কোনো কিছু ব্যাপার নেই। সাধারণত আমরা দেখি যাদের ক্ষেত্রে বিয়ে লেট হচ্ছে কিছু কম্বিনেশনের জন্য। প্রথম কম্বিনেশন আমরা যদি দেখুন, বিবাহ স্থান আমরা দেখবো সপ্তম ভাব থেকে।
আমি যেহেতু একটু অন্যভাবে বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ চক্রম, যদি আপনাদের সম্পূর্ণ চক্রম, আমি এর আগে বহুবার মিডিয়াতে বলেছি, চ্যানেল ভিশন বা অন্যান্য মিডিয়াতে যখন আমি বসি, আমি আপনাদের বারবার বলি যে আপনি যখন কোনো জ্যোতিষীর কাছে যাবেন, সম্পূর্ণ চক্রমটাকে বারবার কিন্তু করাবেন। এই সম্পূর্ণ চক্রম অর্থাৎ D31 এবং D38, D31 হচ্ছে কর্মবিভাগ চক্রম, D38 হচ্ছে সম্পূর্ণ চক্রম। এই সম্পূর্ণ চক্রমের কম্বিনেশন কি বিবাহের ক্ষেত্রে? প্রথম কম্বিনেশন আসবে সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতি, নবম পতির সঙ্গে পঞ্চম পতি। এই কম্বিনেশন যখন ম্যাচিং করবে তবেই কিন্তু তার বিবাহটা শুভ হবে, ভালো হবে এবং স্বাভাবিক বয়সে বিবাহ হবে। কিন্তু যখন এই সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতির কম্বিনেশন কিছুভাবে 6, 8, 12 কম্বিনেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অথবা বিবাহের কারক গ্রহ হিসাবে আমরা যখন দেখি বা বিবাহ গ্রহ হিসাবে দেখি চন্দ্র, শুক্র এবং মঙ্গলকে, এর মধ্যে কোনো কিছু কম্বিনেশন যখন রাহু কেতুর দ্বারা পীড়িত হয়ে থাকে সিম্পলিগতভাবে এবং 6, 8, 12 দ্বারা পীড়িত হয়ে থাকে, তখনই তার ক্ষেত্রে কিন্তু লেট ম্যারেজের সম্ভাবনা থাকে। যখনই একটা বিয়ের যোগাযোগ তৈরি হচ্ছে, সপ্তম অর্থাৎ দ্বিতীয় কম্বিনেশন, সপ্তম ভাব হচ্ছে দ্বিতীয় বিবাহের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে একটা যোগাযোগ, অর্থাৎ আপনার সঙ্গে অন্য একটা পরিবারের মেলবন্ধন ঘটছে, অন্য একজনের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, সেখানে দ্বিতীয় পতি যদি আপনাকে কম্বিনেশন সঠিক না থাকে, তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে বহু অংশেই কিন্তু বাধা হয়ে থাকে। কিন্তু আপনি কথাবার্তা বলছেন, সেখানে যদি ভাগ্যপতি অর্থাৎ নবমপতি এবং সেই সঙ্গে হচ্ছে পঞ্চমপতি যদি জায়গাটা না থাকে বা কম্বিনেশন না তৈরি হয়, তাহলে কিন্তু বিবাহ হয় না। তাই প্রথমেই যখন আপনার বিয়েতে প্রবলেম হচ্ছে, আপনি কম্বিনেশনে আসুন, সপ্তমের সঙ্গে দ্বিতীয় বা নবমের সঙ্গে পঞ্চম পতির সঙ্গে যদি সঠিক ব্যালেন্স থাকে, তবেই বিয়েটা আপনার স্বাভাবিক বয়সে হবে। আর নতুবা অনেক ক্ষেত্রে দেখা গেছে এই কম্বিনেশন অর্থাৎ সপ্তম, দ্বিতীয়, নবম, পঞ্চমের সঙ্গে 6, 8, 12 কম্বিনেশন, অথবা চন্দ্র, শুক্র অথবা মঙ্গলের সঙ্গে যদি 6, 8, 12 কম্বিনেশন বা এরা যদি দুস্থানগত হয়ে থাকে, অনেক সময় কিন্তু দেখতে পাওয়া যায় তাদের বিবাহ কিন্তু হয় না বা অনেক ক্ষেত্রে কিন্তু লেট হয়ে থাকে। এবার যাদের ক্ষেত্রে লেট হচ্ছে, এই প্রবলেমটা বোঝাতে চেষ্টা করলাম। এবার যাদের বিবাহ স্বাভাবিক বয়সে হয়েছে, আপনি দেখবেন তাদের সপ্তম, দ্বিতীয় বা নবম, পঞ্চমের কম্বিনেশন যথেষ্ট ভালো। এবার আপনারা অনেকেই দ্রেক্কান বলে নাম শুনেছেন, দ্রেক্কান বলে একটা চার্ট হয়ে থাকে। এবার এই দ্রেক্কান চার্টে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কি দ্রেক্কান পরিবৃত্ত এবং দেক্কান পরিচয়। এই যে দ্রেক্কান পরিবৃত্ত এবং দেক্কান পরিচয়, এই দ্রেক্কান পরিবৃত্ত চার্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে বিবাহের কারক গ্রহ হিসাবে, বিশেষ করে দেখতে হবে তার সপ্তম পতির অবস্থান কি, অর্থাৎ সপ্তম ভাব থেকে আমরা দেখবো তার বিবাহের জায়গা। তাহলে সেক্ষেত্রে সেই সপ্তম পতির সঙ্গে চন্দ্র, শুক্র এবং মঙ্গলের কি সহাবস্থান ঘটেছে, এবং জন্মছকে যদি শুক্র খুব ভালো অবস্থায় থাকে, দ্রেক্কান চার্টে যদি শুক্র খুব ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার স্বাভাবিক বয়সে বিবাহ হবে। এবং শুক্র যদি ডিগ্রিগতভাবে খুব খারাপ থাকে, আমরা সবসময় বলেছি একটা শুভ ডিগ্রি পাই কিন্তু 20 ডিগ্রির ওপরে, আর যখন 20 ডিগ্রি নিচে পাচ্ছে, তার ক্ষেত্রে তার কম্বিনেশন, তার ব্যালেন্সটা দেখতে হবে যে কিভাবে, যে শুক্র কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, 20 ডিগ্রি নিচে, 19 ডিগ্রি, 18 ডিগ্রি, 17 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে তার ডিগ্রিগতভাবে শুক্রের কম্বিনেশন দেক্কান চার্টে বা বিশেষ করে দেক্কান পরিবৃত্ততে যদি ভালো থাকে, তাহলে কিন্তু তার স্বাভাবিক বয়সে বিয়ে হবে। কিন্তু শুক্র ডিগ্রি যদি কম থাকে, শুক্র যদি অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু তার লেট হবে। অর্থাৎ দেক্কান চার্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসছি যখন D38 এবং দেক্কান চার্টটাও দেখলাম, তারপরে একটা রয়েছে হচ্ছে D9 অর্থাৎ নবাংশ চার্ট। এই নবাংশ চার্টে দেখুন, আমি সাধারণত যখন বিচারগুলো করব একটু ডিপ বিচার, মানে আমরা এই বিচার সাধারণত অনেক জ্যোতিষীর কাছে শুনতে পাবেন না। ওই মাঙ্গলিক নিয়ে বলছে, কালসর্পযোগ নিয়ে বলছে, তোমার গ্রহ এখানে বসে রয়েছে, ওইগুলো নয়। আমাদের কম্বিনেশনগুলোকে দেখতে হবে। দ্রেক্কানকে নিয়ে আশা করি এই মিডিয়াতে অনেকে কিন্তু বলেই না, দ্রেক্কান কি জিনিস অনেকে জানেই না। তো দ্রেক্কান পরিবৃত্ত, দ্রেক্কান পরিচয় খুব ইম্পর্টেন্ট। দ্রেক্কান পরিচয়টা অনেক সময় ডিভোর্সের জন্য লাগে, সেটা নিয়ে আমি আলোচনায় আসবো। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্টে যদি বিশেষ করে দেখতে পাওয়া যায় যে শুক্র কিছুভাবে কেতু বা রাহুর সঙ্গে যুক্ত হয়েছে, অথবা দেখতে পাওয়া যায় বালক গ্রহ হিসাবে আমরা বুধকে দেখব, সেই বুধ যদি রবির সঙ্গে কম্বাস্ট হয়ে থাকে অর্থাৎ দগ্ধ হয়ে থাকে, অনেক সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রবলেম আসে। আমরা দেখেছি অনেক সময় ক্ষেত্রে যে D9 এর ক্ষেত্রে মঙ্গল যদি বিশেষ করে কেন্দ্রপতি হয়ে যায়, অর্থাৎ 1, 5, 9 এর কম্বিনেশন থাকে, তাদের স্বাভাবিক বয়সে বিয়ে হচ্ছে। ত্রিকোণপতি থাকছে ভালো,
কেন্দ্রপতি থাকছে 1 4 7 10-এর কম্বিনেশন, এটাও ভালো, কিন্তু 6 8 12-এর কম্বিনেশনে যখনই যাচ্ছে দুস্থানগত হয়ে যাচ্ছে মঙ্গল, বা মঙ্গল বিশেষ করে যদি দেখতে পাওয়া যায় যে দ্বিতীয় বা তৃতীয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ পনফরেও আমাদের কি জানি দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ, এই পনফরে অবস্থান করছে, অনেক সময় তাতেও কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। তাই D9টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা পার্টকে ভালো করে দেখা দরকার। হ্যাঁ, আর দাদা কোনো আলোচনায় বন্ধু আসবো, এসছেন? একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম, প্রীতম মজুমদার। হ্যাঁ আচ্ছা, বলুন প্রীতম আপনাকে বাবু। অনুষ্ঠানে স্বাগত জানাই, অনেক বলুন। স্বাগত আপনাকে। কার সম্বন্ধে জানবেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ আপনাকেও। ইয়ার, বলুন। বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 22শে জানুয়ারি হুম 1989। 22শে জানুয়ারি 1989। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হলো সকাল 9টা বেজে 15 মিনিট। সকাল 9টা বেজে 15 মিনিট। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন আপনার? আমার একটু কর্মজীবন নিয়ে জানবো আর আর্থিক অবস্থা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি কল্পতরু অনুষ্ঠান দেখি, অনেক খুবই ধন্যবাদ। ভালো লাগে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। বেশ। শুনুন দাদা আচ্ছা বলছি। প্রীতম, তোমার জন্মবারটা কি রবিবার ছিল? আলোচনাগুলোই তো আমি শুনছিলাম একটু মন দিয়ে। বেশ। অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমার জন্মবারটা কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। রবিবার ছিল। তোমার লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। বেশ। আচ্ছা, তুমি জানতে চাইছো কি নিয়ে, বলো আরেকবার। আমার একটু কর্মজীবনটা নিয়ে আর মানে আর্থিক অবস্থা। কর্মজীবন এবং আর্থিক অবস্থা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার দেখো একটা জিনিস, তোমার জন্মছকে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তোমার মঙ্গলটা কিন্তু কেতু নক্ষত্রে অবস্থান করছে। এই যখন মঙ্গল কেতু নক্ষত্রে অবস্থান করছে, জন্মছকে মঙ্গলটা কিন্তু মূল ত্রিকোণ রয়েছে, এবং জন্মছকে বুধরাও কিন্তু রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে, চন্দ্র কিন্তু সক্ষেত্রগত অবস্থাতে। দেখো, জন্মছক অনুযায়ী কিন্তু কিছু জায়গায় যথেষ্ট ভালো, আবার কিছু জায়গায় যথেষ্ট খারাপ। প্রথমেই বলি, তোমার শিক্ষাগত ক্ষেত্রে তোমার এরকম হয়েছিল যে 11 বা 12-এ মানে পড়াশোনার যখন করছিলে সেই সময় কোনো কিছু ব্রেক এসছে, বা ওই সময় ক্ষেত্রে, বা 11-12-এ? হ্যাঁ, 11-12 মানে আমি মাধ্যমিক দেওয়ার পরে এক বছর ইয়ার গ্যাপ হয়েছিল, তারপরে আমি আবার 11-এ পড়ে বেশ 7 পড়ে। বেশ। দেখো, এই কম্বিনেশনটা কেন তৈরি হয়েছে, কেন জিজ্ঞাসা করলাম, কারণ তোমার ক্ষেত্রে কিন্তু এই যে বুধের কম্বিনেশন, বুধ তোমার জন্মছকে খুব ভালো জায়গাতে রয়েছে, কিন্তু বুধ যে নক্ষত্রটা পেয়েছে সেটা যথেষ্ট অশুভ, যার জন্য পড়াশোনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্যাপ হয়েছে। তুমি হয়তো পুরো পরিপূর্ণতা করেছো, কিন্তু ওই সময় কিছু একটা গ্যাপ পেয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক একদম। বছর গ্যাপ হয়েছে। এটা প্রথম পর্যায়ে। সেকেন্ড, দেখো তুমি তোমার কেরিয়ার ক্ষেত্রে জানতে চাইছো। দেখো, কেরিয়ারের ক্ষেত্রে আমি সরাসরি কর্মভাব কুবের চক্রমে চলে যাচ্ছি 31-এ। 31 চার্টে যদি আমি দেখি, তোমার ক্ষেত্রে কিন্তু দশমপতি নবমপতি কিন্তু যথেষ্ট অশুভ, অর্থাৎ তুমি কোনো প্রাইভেট সেক্টরে কিন্তু কর্ম করতে পারো। তুমি যদি একটু পিছনের দিকে তাকাও, তুমি যখন প্রথম কর্মজীবনে প্রবেশ করেছিলে, এখন পর্যন্ত প্রায় 8-10টা কর্ম, প্রায় এরকম আরো বেশি হয়তো হতে পারে, তুমি কিন্তু কর্ম প্রচুর পরিমাণে চেঞ্জ হয়েছে, অর্থাৎ কর্মজীবনে তোমার কিন্তু স্থায়িত্বটা খুব একটা ভালো নেই। সেকেন্ড, আর একটা বিষয় বলবো যে তুমি কিন্তু বিশেষ করে দেখবে লাংস বা ঠান্ডা লাগার জনিত সমস্যা, অর্থাৎ শ্লেষ্মা, কাশি বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে ভুগতে পারো। এবং পারিবারিক কোনো কিছু সমস্যা, বিশেষ করে দেখবে তোমার পরিবারের ক্ষেত্রে, যেহেতু 4th হাউসটা একটু ডিস্টার্ব পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখবে পরিবারের ক্ষেত্রে কোনো জায়গা জমি নিয়ে কোনো অশান্তি বা পারিবারিক অশান্তির মধ্যে শিকার হওয়া, এই বিষয়টা কিন্তু রয়েছে তোমার ক্ষেত্রে। তুমি এবার একটু শেয়ার করো, বলো হয়েছে। কোনটা হয়েছে। ওই মানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। আর কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ পেয়েছো? কর্মজীবনে তো আমার স্থায়িত্ব নেই, মানে ঠিকই বলেছেন, অনেক জায়গায় চেঞ্জ করেছে, একদম মানে একদম। কোথাও সেইভাবে। তাহলে আমি এটুকু তোমাকে বলতে পারি যে তুমি যদি পারো এই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করো। আমি দেখো তোমাকে প্রথম থেকে বললাম, তোমার পড়াশোনার জায়গা থেকে তোমার কেরিয়ারের এই চেঞ্জ, এবং তোমার পারিবারিক একটা জমি সংক্রান্ত বিষয়ে তোমাদের পারিবারিক কোনো এর আছে, মানে জমি নিয়ে কোনো পরিবারের মধ্যে কোনো অশান্তির বাতাবরণ বা ঝুট ঝামেলা? হ্যাঁ, আমার মানে জেঠু কাকুর সাথে। একদম একদম। তো সেই জায়গাটাকে একটু চেষ্টা করার, যাতে ভালোভাবে কিছু করা যায়, ঠিক আছে? বা প্রতিকার প্রতিবিধানের জায়গায় একটুখানি আসা, ঠিক আছে? হ্যাঁ, তো বলছি আমার কি গ্রহণ দোষ আছে কিছু? গ্রহণ দোষ আছে কিনা? গ্রহণ দোষ তো অবশ্যই রয়েছে, বাট গ্রহণ দোষের জন্য একটা প্রবলেম হচ্ছে না। তোমার প্রবলেম অনেকগুলোর জন্য হচ্ছে। সেটা হচ্ছে কি, সম্পূর্ণ চক্রম কর্মভাব কুবের চক্রম মতে পঞ্চম ভাব এবং নবম ভাব একটু অশুভ অবস্থাতে রয়েছে, যার জন্য কেরিয়ারে তোমার স্থায়িত্ব হচ্ছে না। এবং দেখবে তুমি চাইছো যে তোমার
বাড়িতে কিছু নিজের বাড়ি টাড়ি করার জন্য কিছু চেষ্টা করছো, সেক্ষেত্রে এই পারিবারিক অশান্তির জন্য কিন্তু তোমাদের বাড়ি ঘরটাও সঠিকভাবে কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছো তো? তো এই এই জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করো, ঠিক আছে? আর এখান থেকে তো পুরো ডিটেলস বলা সম্ভব না, যদি পারো একটুখানি চেম্বারে অনেক তুমি যোগাযোগ ধন্যবাদ। করতে পারো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে মানুষটি ইতিমধ্যেই সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রো পামিস রিসার্চ তন্ত্র সেন্টারের জ্যোতিষ শিক্ষক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত, তাছাড়া 2024 এইচবিটি থেকে জাতি জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত এবং সম্মানিত সেই মানুষটিকে নিয়ে কিন্তু আলাদা করে আমাদের বলার কিছুই থাকে না। এখনো যারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874207060 নাম্বারে, তাছাড়া 9831707058 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু সদা সর্বদা সম্পূর্ণ বৈজ্ঞানিক সম্মতভাবেই আপনাদেরকে একদম সঠিক পরিধান দেওয়ার যিনি একদম লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, তিনি হচ্ছেন শ্রী সুব্রত চক্রবর্তী। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শ্যামবাজারে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, মঙ্গলবার কিংবা এবং রবিবার গড়িয়া নাকতলাতে পাচ্ছেন, বুধবারে শেষ এবং প্রথম বুধবারটাতে আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার আপনারা দাদাকে নৈহাটিতে পাচ্ছেন, শনিবার দিন হাওড়া বালিতে পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং শিলিগুড়িতে 8 থেকে 14 তারিখে রত্নভান্ডার জুয়েলার্স সেবক মোড়ে কিন্তু শিলিগুড়িবাসীরা পেয়ে যাচ্ছেন। আবার শিলিগুড়িবাসীরা কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখে সিটি সেন্টারে। তাহলে তো শিলিগুড়িবাসীরা একদম মিস করবেন না, এবং যারা দূর থেকে অনুষ্ঠানটা দেখছেন তারাও কিন্তু দাদার কাছে আসতে পারেন এবং সূত্রের সমাধান অবশ্যই জেনে নিতে পারেন। এবং যারা এখনো ভাবছেন যে কোথায় গেলে সঠিক একজন মানুষকে আপনারা পাবেন, ঠিক বৈজ্ঞানিক সম্মতভাবেই কিন্তু আপনারা পাবেন সেখানেই কিন্তু শ্রী সুব্রত চক্রবর্তী। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ যদি জীবনটা আমাদের সুন্দর না হয় তাহলে কিন্তু আগামী দিনের পথ চলাটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন আরো বন্ধু উপস্থিত। নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি এর আগেও কোরিয়ার সেন্টারে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, দেখিয়েছি দাদাকে এর আগেও। হুম বেশ, দাদার সাথে একটু কথা বলতে চাই। বলুন বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ বলো বলুন, বলো। শুনছি, বলুন। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, বলো। রিলেশনগত প্রবলেমটা ছিল, দাদা এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলো আরেকবার। বিবাহের দিকে এগোতে চাই। আমাদের রিলেশনগত প্রবলেমটা ছিল, এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, রিলেশনগত সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছিলে, তাই তো? হ্যাঁ, এর আগে গিয়েছিলাম। ওটা এখন কেমন আছে, ঠিকঠাক? এখন ঠিকঠাক সবকিছু। বাহ, বেশ, অনেক মানে ধন্যবাদ। আমি তোমাকে কিছু কি প্রতিকার দিয়েছিলাম? হ্যাঁ, আপনি প্রতিকার দিয়েছিলেন, সেগুলো আমরা মেনে চলেছিলাম। আর সবকিছু ঠিকঠাক আছে। বেশ, এখন বেশ। বিবাহের দিকে এগোতে চাইছি। তো আপনি একটু দেখে বলে দিতেন যে মানে হাতটা কেটে গেছে। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চাইছেন? মানে আপনার সম্বন্ধে না আপনার উডবি হাজবেন্ডের সম্বন্ধে? আমার সম্পর্কে আচ্ছা, বেশ, আপনার তোমার জন্ম date of birth তারিখটা বলো একটু একবার। বলুন। 12 হ্যাঁ বলবেন। হ্যালো হ্যাঁ বলুন, 12 শুনছি। 12 12/1/2000। 12/1/2000। আচ্ছা, জন্ম সময়? জন্মসময় সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান আমার প্রিয়া। নদিয়া? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নদিয়াতে জন্ম ছিল, শনিবার ছিল না? শনিবার ছিল কি? আপনি শুনতে পাচ্ছেন দাদা যা বলছেন? আচ্ছা, তুমি কবে এসেছিলে আমার কাছে গড়িয়াতে? আচ্ছা। মানে কতদিন আগে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তুমি গড়িয়া চেম্বারে কতদিন আগে এসেছিলে? আর তা প্রায় 6 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, 6 মাস আগে। 5-6 মাস আগে। 5-6 মাস আচ্ছা। আগে। বেশ। 5 থেকে 7। আচ্ছা, তো তোমার মনে হয় প্রেমজ সম্পর্ক নিয়ে কোনো একটা প্রবলেম ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, ওটা এখন ঠিকঠাক রয়েছে তো। এবার সম্পর্কটা ঠিক হয়েছে, এবার বিয়ের বিষয়ে একটু জানতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, দেখো প্রথমেই বলি যে তোমার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ঠিক আছে? আচ্ছা। জন্মছকটা যথেষ্ট ভালো। দেখো তোমার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, তোমাদের মধ্যে জন্মছকটা একটু একটু প্রথম জায়গাটা একটুখানি বলে নিই, কারণ প্রেমজ সম্পর্কে যে প্রবলেমটা সাধারণত দেখবে, আমি আজকে আলোচনাটা সেই বিবাহ ক্ষেত্রে,
সাধারণত দেখবে যাদের ক্ষেত্রে আমাদের D25 চার্টকে আমরা বলি ভাবদ্যোতক চক্র। এই ভাবদ্যোতক চক্রে যাদের ক্ষেত্রে পঞ্চম ভাব খুব অশুভ অবস্থাতে রয়েছে, বা পঞ্চম পতির সঙ্গে তৃতীয় পতি, বা পঞ্চম পতির সঙ্গে দ্বিতীয় পতি, বা পঞ্চম পতির সঙ্গে যদি নবম পতির সংযুক্তিকরণ হয়ে থাকে, বা সেখানে মঙ্গল যদি ডাউনফল করে, তাহলে কিন্তু অনেক সময় তাদের প্রেমজ সম্পর্কে খুব প্রবলেম আসে। দেখবে তোমারও প্রেমজ সম্পর্কে কিন্তু মাঝখানে প্রচন্ড ডিস্টার্ব এসেছিলে এবং তুমি আমার কাছে এসেছিলে, আমি তোমাকে সেই মতো কিছু প্রতিকার দিয়েছিলাম ভাবদ্যোতক চক্র হিসাবে। তাতে তোমার প্রেমজ সম্পর্কের জায়গাটা এখন ভালো রয়েছে, তাই তো? একদম একদম এবার বিয়ের জায়গাটা করতে চাইছো, তুমি অবশ্যই দেখো, এটুকু আমি বলতে পারি, তোমার যেহেতু বয়স একদম অল্প, অবশ্যই বিয়েটা যখন করবে মোটামুটি তুমি 2026 চলছে, 2026-এর মোটামুটি নভেম্বরের পর থেকে কিন্তু বিয়ের দশাটা চলবে, বুঝতে পেরেছো তো? অর্থাৎ তোমাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ ভাবদ্যোতক চক্র অনুযায়ী তোমাকে আমি কিছু প্রতিকার প্রতিবিধান করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটুকু আমি এখান থেকে যতটুকু বুঝতে পারছি যে মোটামুটি যদি বিবাহ করো 2026-এর অক্টোবরের পর থেকে তোমরা বিয়ের জন্য যোগাযোগ করো, বা তোমরা সেভাবে প্রস্তুতি নাও, এবং তারপরে কিন্তু বিয়েটা করলে ভালো হবে, এবং বিয়েটা খুব ভালো হবে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অত ভাবনা চিন্তার কিছু নেই। এবং সম্পর্ক নিয়ে তোমার যে প্রবলেমটা ছিল, তোমাকে আমি যতদূর আমার মনে পড়ছে আমি ভাবদ্যোতক চক্র অনুযায়ী কিছু প্রতিকার করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক আছে, ভালো থেকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে একদম, অবশ্যই যদি কিছু নিচে ডিটেলস লাগে অবশ্যই বুকিং কিন্তু ফোন নাম্বারটা করবে। রয়েছে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন এবং প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে বাইরে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন সুব্রত চক্রবর্তীর সাথে, কারণ যিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বৈজ্ঞানিক সম্মত ভাবেই কিন্তু আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার কাছ থেকে শিখছি যে কিভাবে আমরা জীবনকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। একমাত্র তিনিই পারেন আমাদেরকে সম্পূর্ণ একটা কল্পতরু উপহার দিতে, কারণ কল্পতরু মানেই কিন্তু একটা আনন্দ, একটা উৎসব। আর আমাদের জীবনে যে মানুষটি এই আনন্দ উৎসব সত্যি সত্যি বৈজ্ঞানিক পদ্ধতিতে এনে দিতে পারেন, তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। আমরা কিন্তু প্রায় একদম শেষের দিকেই চলে এসেছি, তো যাওয়ার আগের মুহূর্তেও আমরা যে মানুষটির কথা শুনবো এবং যে মানুষটির কথা আমাদের সারা জীবন একটা পথ প্রদর্শক হয়ে থাকবে, শুনে নেব তার কাছ থেকেই কিছু কথা। যেহেতু ফোনটা আসলো ত্রিপর্ণা, সেই হিসাবে বলি, অনেক সময় আমরা বিবাহ ক্ষেত্রে দেখতে পাই এবং অনেকে জানতে চেয়েছিলেন যে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার পরও কিন্তু রিলেশনশিপে বা সম্পর্কে প্রবলেম আসে। আমরা এই সম্পর্ক এটা আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে বিয়ে করেছি, আমাদের সামনে আবার বিয়ের মাস আসছে, প্রচুর বিবাহ হবে, আবার প্রচুর ডিভোর্সের কেসও কিন্তু আসবে। আমি বহু ক্ষেত্রে দেখেছি এখনকার দিনে মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম, অর্থাৎ আজকালকার ছেলেরাও যেরকম স্বাবলম্বী, মেয়েরাও কিন্তু স্বাবলম্বী, তো দুজনের মধ্যে কোথাও গিয়ে না এই যে দুজনকে স্যাক্রিফাইস করা, সেই বিষয়টা কিন্তু একদমই কমে গেছে। সাধারণত দেখবেন আপনি যখন বিয়ে করছেন, আপনি প্রচুর টাকা পয়সা ব্যয় করে বিবাহ করছেন, প্রত্যেকটা জায়গায় আপনি কোনো কিছু ত্রুটি রাখছেন না, খাবার থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে, কিন্তু আমরা দুটো কাজকে কিন্তু একদম ভুলে যাই। সেটা হচ্ছে একটা জটক বিচার এবং ব্লাড টেস্ট। এই জটক বিচারটা শুধুমাত্র 36 গুণের কতটা মিল সেটা কিন্তু দেখলে হবে না, আপনাকে দেখতে হবে কতগুলো চক্রাম। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে আগের ফোনটা যিনি করলেন তাকে নিয়ে আমি বলি আজকে, যে ইম্পর্টেন্ট হচ্ছেন ভাব দ্যোতক চক্র। এই ভাবদ্যোতক চক্রের কম্বিনেশনটা হচ্ছে, যেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় D25, 25 নম্বর চার্ট হিসাবে দেখি। তাহলে এই ভাবদ্যোতক চক্রে সাধারণত আমরা দুটো কম্বিনেশন দেখবো। সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, অষ্টকূট বিচার আমরা জানি বর্ণ, তারা, যোনি, গণ, নক্ষত্র, আমরা পুরোটাই দেখি, কিন্তু তার মধ্যে বৈশ্য এবং তারা, একজন নারী এবং পুরুষের কি বৈশ্য এবং তার কি তারা দুজনেরই, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ভালো হিসাবে দেখব। যদি এই বৈশ্য তারার ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম থাকে তাহলে তার রেকটিফাই করা, না হলে কিন্তু বিবাহিত জীবনে বিশেষ করে মনস্তত্ত্বের কিন্তু প্রবলেম নিয়ে আসে। ভাবদ্যোতক চক্রে সাধারণত দেখা গেছে পঞ্চমপতি হচ্ছে একটা রিলেশনশিপকে ভালো করে টিকিয়ে রাখে। এবার এই ভাবদ্যোতক চক্রের সঙ্গে যদি দ্বিতীয় পতি খারাপ হয়ে থাকে, আপনার শ্বশুর বাড়ি নিয়ে কোনো কিছু প্রবলেম আসতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আপনার অনেক সময় দেখতে পাওয়া যায় পঞ্চমপতির সঙ্গে যদি লগ্নপতির সংযুক্তিকরণ খুব মেলবিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের মধ্যে মনস্তত্ত্বের মিল কিন্তু খুব কম আসে। তাই ইম্পর্টেন্ট, যারা মনে করছেন যে বিবাহ হয়ে যাওয়ার পর একটা রিলেশনশিপকে নিয়ে আপনি বয়ে চলেছেন, আপনি অনেক কিছু জায়গাকে স্যাক্রিফাইস করে চলেছেন, তাই ভাবদ্যোতক চক্র D25 কে ভালো করে দেখান, এবং অবশ্যই কিন্তু জটক বিচার যে দুটো পার্ট
বৈশ্য এবং তারা এই দুটো পার্টকে যদি আমরা ম্যাচিং করে বিবাহ করতে পারি এবং মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু ব্লাড টেস্ট করে বিবাহ করতে পারি, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিবাহ নিয়ে অনেক ধরনের সমস্যা, রিলেশন নিয়ে প্রবলেম, তার কিন্তু সঠিক প্রতিকার করাটা বাঞ্ছনীয়। দাদা, আজকের এই সুন্দর আলোচনা যদিও শেষ করতে ইচ্ছা করছে না, তবে কিছু করার নেই, আমাদেরকে চলে যেতেই হবে। আবারও ফিরে আসবো আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সবাই ভালো নমস্কার। থাকবেন এবং নেক্সট এপিসোডে আমরা কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো এবং প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 অনুষ্ঠান দেখতে হবে। নমস্কার।